প্রধানমন্ত্রী হন তিনি প্রথমেই ভারত সফর করেন। এই নিয়ে ভারতের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা আছে, কিন্তু সেই উত্তেজনা বাংলাদেশে এসে পৌঁছেছে কিনা সেটাই এখন অনেকেই চিন্তা ভাবনা করছেন। বিকজ একটা মূর্তিকে কেন্দ্র করে যেটা 17 কোটি টাকার বাজেটে যে মূর্তিটি তৈরি করার কথা, সেই মূর্তিকে কেন্দ্র করে এবং সেই মূর্তি তৈরির বিষয়টি স্থগিত রেখেছে। এবং এই 17 কোটি টাকার মূর্তিকে কেন্দ্র করে আমরা গত কয়েকদিন থেকে যে উত্তেজনা দেখতে পাচ্ছি ঢাকায়, ঢাকা জুড়ে এবং বাংলাদেশের আরো কিছু জায়গায়, সেখানে অনেকেই সন্দেহ করছেন যে এর পেছনে উদ্দেশ্যমূলকভাবে কারো কোনো চক্রান্ত আছে এবং প্রধানমন্ত্রীর যে চীন সফর সেটাও এটার সাথে সম্পর্কিত কিনা সেটাও অনেকেই খতিয়ে দেখছে। এবং এদেরকে কেউ না কেউ মাঠে নামিয়েছে, কিন্তু তাদের যারা মাঠে নামিয়েছে তাদের উদ্দেশ্য কি? এবং এর আগে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি এমনও ধমক দিয়েছেন, যে হুমকি দিয়েছেন যে রংপুর দখল করে নেওয়া হবে, এবং আরো কিছু জায়গার কথা উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে এই জায়গাগুলো দখল করে নেওয়া হবে। সব মিলিয়ে আসলে কারা কি ধরনের চক্রান্ত করছে, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী এই প্রথম সফরটা কতটা সফল হবে চীন সফর, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দেলোয়ার হোসেন। অবশ্যই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদেরকে আমার সালাম। আমি অনেকদিন ভিডিও বা লাইভ করা থেকে বিরত ছিলাম, বিশেষ করে নির্বাচনের পর থেকেই, কারণ অনেক করেছি। এখন দেশের জনগণ তাদের নিজস্ব দায়িত্ব পালন করে যেতে হবে, সেই কথা বলি আমি শেষ করেছিলাম। বাট চুপচাপ আর বেশি দিন বসে থাকা যায়নি, আবার আসতে হলো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ। জি, আমি প্রথমেই শুনতে চাই যে নিয়ম অনুযায়ী বা অনেকেই বলে থাকেন বা ভারতের পত্রিকাগুলো লেখালেখি করছে যে ভারতে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর প্রথম সফর, কিন্তু সেটা না হয়ে চীন যাচ্ছে এবং মালয়েশিয়া হয়ে তিনি চীন যাচ্ছেন। তো এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন? অনেকেই তো বলেছিল যে এর আগে নাকি খত দিয়ে এসেছে ভারতের, এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কথাটা বলা হয় অনেক সময় যে সে ভারতের পারপাস সার্ভ করছে। তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে, চীন সফরটাকে আপনি কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন? একদম সোজা কথা বলতে চাই, জনাব তারেক রহমান যে চীন গেছেন এটাই একটা সফলতা। শুধু চীন যাওয়াটাই একটা সফলতা। কেন যাওয়াটাই সফলতা? ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে জনাব তারেক রহমান যে চীন গেছেন, আমি মুগ্ধ। আমি ওনাকে আন্তরিক অভিবাদন জানাই যে উনি এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন। আমাদের এমনকি আমার ধারণা উনি ভুল প্রমাণ করেছেন। আমি ভেবেছিলাম যে হয়তো উনি ভারতের তাবেদারে পরিণত হবেন, কিন্তু উনি ভারতকে বুড়ো আঙুল দেখিয়ে চীনে গেছেন, সেটাই একটা বিশাল সফলতা বাংলাদেশের জন্য। ব্যাখ্যা করছি কেন। কারণ এই যে ঐতিহ্যের কথা বললেন, এটা কোথায় দেখাচ্ছে? সেই বদমাইশগুলো সবসময় বাংলাদেশের উপর অত্যাচার করে এসেছে এবং এখনো করে চলেছে। বাংলাদেশিকে পিটিয়ে ভারতে মেরেছে, 2 দিন পরে পরে সীমান্তে গুলি করে বাংলাদেশিদেরকে পাখির মতো মারে। তাদের সাথে কিসের ঐতিহ্য? এরকম একটা অভদ্র, একটা আনকার্টিয়াস, যার মাঝখানে কোনো ডিপ্লোমেসি বলতে কোনো জিনিস নাই, আশেপাশের সমস্ত দেশের সাথে দাদাগিরি করে, তার সাথে আবার কিসের ঐতিহ্য? এবং তারেক রহমান তো একজন পূর্ণবয়স্ক ব্যক্তি, 60+। ওনাকে বোঝাতে উনি জানেন না ওনার বাবাকে কে হত্যা করেছে, ওনার মাকে জেলে পচিয়ে কে মেরেছে উনি জানেন না? এবার ভারত আর হাসিনা মিলে। সুতরাং আমি যদি জিয়া রহমানের ছেলে হতাম, তাহলে আমি কখনোই ভারতকে সহ্য করতে পারতাম না। বাংলাদেশের স্বার্থে এবং কূটনৈতিক স্বার্থে কিছু সম্পর্ক যতটুকু তারা সমতার ভিত্তিতে যতটুকু সম্পর্ক এবং সম্মানের ভিত্তিতে যতটুকু সম্পর্ক রাখবে, সেটুকু উনি রাখবেন, এটা স্বাভাবিক। কিন্তু আগ বাড়িয়ে তাদের কথায় তাদের মনোরঞ্জন করার জন্য, কোনো কাজ করার জন্য উনি প্রধানমন্ত্রী চেয়ারে বসেন নাই। তাই উনি অত্যন্ত বুদ্ধিমানের, বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরেছেন। সেই জন্য ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ যে উনি ভারত সফরে যদি যেতেন প্রথমে, তাহলে উনি না চাইলেও ওনার হাতে এবং পায়ে ভারতের শিকল করিয়ে দেওয়া হতো। কিন্তু উনি সেটা না করে সরাসরি ভারতে চলে গেছেন। এখানে যারা বিএনপিতে যারা ভারতীয় তাবেদার আছে, তাদের কূটকৌশল বা শয়তানি কৌশল এখানে কাজে লাগেনি। আমার মনে হয় এখানে আরো দেশপ্রেমিক মহলের কিছু ভূমিকা আছে ওনাকে গাইড করার পেছনে। এবং তার মাঝখানে আমি বলবো যে বর্তমানে বাংলাদেশে আমরা যেরকম আমি চারিদিকে আমি বাংলাদেশের খবর রাখি, সবসময় দিন রাতেই বাংলাদেশের খবর রাখি, কি হচ্ছে না হচ্ছে খবর রাখি, আভ্যন্তরীণ বিষয় জানি। আমি গত 15-16 বছরে অনেক আভ্যন্তরীণ বিষয় জানতাম, কিন্তু এখনো কোনোদিন পাবলিকে প্রকাশে বলিনি। কারণ এসব বলে বাংলাদেশের মানুষকে অস্থিরতা বাড়িয়ে দিয়ে, কি বলে, অনেকের পক্ষে মিথ্যা কথা ছড়িয়ে দিয়ে বাংলাদেশ গ্যাঞ্জাম লাগায়।
আমি সেই কাজগুলো আমি করি না। তো যাই হোক, বাংলাদেশের অনেক আভ্যন্তরীণ খবর আমি রাখি। বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ সেনাবাহিনী থেকে আরম্ভ করে, গোয়েন্দা বাহিনী থেকে আরম্ভ করে সবই বাংলাদেশের এবং বাংলাদেশিদের অনুকূলে। এটাকে কাজে লাগাতে হবে এবং বুঝতে হবে যে হাসিনা যেভাবে 15-16 বছরের ভারত, 16 বছরে ভারতকে কোলে বসিয়ে বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণে নিয়েছিল, সেখান থেকে বাংলাদেশ এবং বাংলাদেশিরা অনেকটাই মুক্ত। হ্যাঁ, অনেক সমস্যা আছে, 2 দিনে তো চলে যাবে না, যেটা আগেও বহুবার আপনার অনুষ্ঠানে ব্যাখ্যা করছি। বাংলাদেশের রেট্রাপার বা ব্যুরোক্রেটদের মাঝখানে যে ধরনের ভারতীয় প্রভাব রয়ে গেছে, সেটা আরো শক্তিশালী হাতে দমন করতে হবে। সরকারকে সেই জায়গায়, সরকারকে, সেনাবাহিনীকে, গোয়েন্দা বাহিনীকে আরো শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। কারণ কে কি বললো না বললো, এই যে ভারতে 2 দিন পরে পরে সেই মসজিদ বিভিন্ন কাহিনী বানিয়ে মাটির 500 ফিট নিচে নাকি কবে আগে একটা ভারতের হিন্দু কি পাওয়া গিয়েছিল, সেটা বলে একটা মসজিদ ভেঙে ফেলছে, 400-500 পুরোনো বছরের মসজিদ। ওই বাংলাদেশে তো হাল হত্যা দেখছি না কোনো। বাংলাদেশ, ভারতে গরু মাংস খাওয়ার নামে যেইভাবে মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে, সেটা সারা পৃথিবীর পত্র পত্রিকায়। বাংলাদেশে কিন্তু আমি সেভাবে বাংলাদেশের সরকারকে, কোনো সরকারকে, হাসিনা তো বাদই দিলাম, কোনো সরকারকেই আমরা কোনো প্রতিবাদ করতে দেখি নাই। কিন্তু আজকে আমরা যা দেখি যে বাংলাদেশে খেয়ে, বাংলাদেশের পরে, বাংলাদেশের শিক্ষা দীক্ষা, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সব করে ভারতের দালালি যারা করে, এরা কিন্তু সবাই হিন্দু না। যারা হিন্দু, যারা দরিদ্র হিন্দু, সাধারণ হিন্দু, তারা কিন্তু দেশপ্রেমী। তারা কিন্তু এইসব নোংরামির মধ্যে আসে না। আসা হচ্ছে শয়তান গুলা কারা, এই হিন্দু, ভারতের হিন্দু গুলা কারা, যারা উগ্রপন্থী হিন্দু, এই ইসকন সদস্য হিন্দু গুলা কারা, যারা দেখবেন ভারতের পয়সা খেয়ে মোটামুটি কিন্তু বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে আছে। আবার একটাকে দেখেছেন রানা দাশগুপ্ত, হাসিনা রাহুল। হ্যাঁ, সে কিন্তু মুখে হিন্দুদের জন্য কথা বলে মানে ভালোবাসা উচ্চে পড়ে, কিন্তু কোনদিন হিন্দুদের কোনো উপকার করেনি। আমি আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে ইউরোপ থেকে একজন মহিলা, হিন্দু ভদ্র মহিলা, বয়স্ক একজন মহিলা, ওনার অ্যাপার্টমেন্ট দখল করে নিয়েছে। রানা দাশগুপ্তের কাছে ফোন করে কোনোদিন কোনো উপকার পায়নি। ওই ভদ্র মহিলা আমার কাছে যোগাযোগ করেছে সাহায্য করে। এগুলো হচ্ছে সব বার্তা। এরা হিন্দু নামটা, হিন্দু পদটা ব্যবহার করে। এই যে আরেকটা কি মহিলা রিসেন্টলি কথা বললো, নামটা কি জানো? চৈতালিদেরকে বলে না কেন ভারতে যে দেখতে বিজেপি কেমন সম্মান করে তাদেরকে? তারা তারা যা করছে, এই কাজগুলা বুঝতে পারছে না। তারা বাংলাদেশের সুখে শান্তিতে থাকার জন্য শুধু দেশপ্রেমিক হওয়া ছাড়া কিছু কেন, যার যার ধর্ম নিজস্ব স্বাধীনতায় পালন করেন, কিন্তু ভারতের দালালি, ভারতের ষড়যন্ত্র করা বন্ধ করেন। এবং যদি ভালো না লাগে, যদি মনে করেন যে ভারত আপনাদের জন্য বেশি নিরাপদ, তো আপনাদের জন্য বিজেপি খোলা রেখেছেন নিশ্চয়ই। না, এই যে অখণ্ড ভারতের কথা যেটা বললো, এটার মাথায় আসছে কিভাবে? মানে অখণ্ড আলাদা প্রদেশ, এটা মাথায় তার মানে কি? আমি সেই জন্যই বলছি গোয়েন্দা দপ্তরকে, গোয়েন্দা বাহিনীকে এবং সরকারকে কিছু কিছু বিষয়ে অত্যন্ত কঠোর হতে হবে। কারণ এই মহিলা মুখে যে কথা বলেছে, এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংবিধানের সম্পূর্ণ বিরুদ্ধে। মানে কি? রাষ্ট্রদ্রোহী একটা অপরাধ করেছে, সেই কথাটা বলি। রাষ্ট্রদ্রোহিতা করেছে। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হচ্ছে মৃত্যু। আদালতে কি শাস্তি দিবে না দিবে সেটা পরের ব্যাপার, আদালত করছে দিব। কিন্তু মুহূর্তের মাঝখানে সরকারের উচিত ছিল, এবং এখনো সময় আছে, এই মহিলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা। কারণ শক্তিশালী হাতে এগুলো দমন না করলে, এগুলো নমনীয় ভাবে এগুলো হ্যান্ডেল করলে কিন্তু একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সরকার। এবং ভারত উঠবে না যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, অপরাধী সেখানে হিন্দু আর মুসলমান কোনো কথা না। কেন? আমাদের মেজর জিয়া একজন অত্যন্ত উচ্চমানের অফিসার ছিল এবং একজন প্র্যাকটিসিং বা নামাজি একজন মুসলমান ছিল, বা এখনো আছে। তাকে যে হাসিনা ষড়যন্ত্র করে দেশদ্রোহী বানিয়ে দেশ ছাড়া করলো, তার ধর্ম কি হিন্দু ছিল? তার ধর্ম তো মুসলমান, সে তো মুসলমান। তো সুতরাং এইসব বহু আমরা এইগুলো দেখেছি নাটক। ওই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে রয়ের তৈরি করা কিছু কিছু বাক্য ছিল। একটা হচ্ছে চেতনা, এগুলো কিন্তু রয়ের তৈরি করা। তারপরে হিন্দুদের, এখন সোজা কথা, এইসব হিন্দু মুসলমান মায়াকান্না না করে ভারতের মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু আমরা ভারতের মতো উগ্রবাদী না। বাংলাদেশে হিন্দু মুসলমান সব ভাই ভাই, আমরা একই সাথে থাকবো সুখে শান্তিতে। এর মাঝখানে মুসলমান হোক হিন্দু হোক, যারা এই দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে, যারা দেশের পরিস্থিতিকে, এমনি অর্থনৈতিক, বিশ্বের অর্থনৈতিক অবস্থা খারাপ, সে একইভাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। ইরান যুদ্ধে বিশ্বের ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশেরও সেই ক্ষতি হচ্ছে। সরকার মতো 17 বছর রাজনীতিতেই ছিল না, অনেক ভুলভ্রান্তি করবে,
আমাদের মতো মানুষের দায়িত্ব হবে সরকারকে ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন করার সুযোগ করে দেওয়া। আমরা এখন আর সরকার পতনের, এখন আর হাসিনা সরকার নাই, যে 16 বছর স্বৈর শাসক নাই, সুতরাং সরকার পতনের কোনো আন্দোলন এখানে হচ্ছে না। আমরা আমাদের যাদের দায়িত্ববান জ্ঞান হওয়া বা দায়িত্ব হওয়া উচিত, সেটা হচ্ছে সরকারকে ভুল সংশোধন করে দেওয়া। আমি মাঝে মাঝে প্রয়োজনীয় সরকারের উচ্চ পদের লোকদের সাথে যোগাযোগ করি। সরকার তার জনাব তারেক রহমানের আশেপাশে যারা সারাক্ষণ বসে থাকে তাদের সাথে আমি যোগাযোগ করি, তাদেরকে আমি বলে দিই এই কাজটা ঠিক হচ্ছে না, এটা ভালো হচ্ছে না, এটা ভুল হচ্ছে। আমি অনেক বাহিনীর সাথে যোগাযোগ রাখি যে তোমরা ভাই এই কাজটা তোমরা দেখো কি হচ্ছে, দেখো রাস্তায় এইসব এইসব আন্দোলন মশাল মিছিল এগুলো কেন হচ্ছে, যখন যখন প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন তখন কেন বাংলাদেশে এই ধরনের উগ্রবাদী আন্দোলন হচ্ছে। এটা হচ্ছে আমি সরাসরি তাদেরকে জানিয়েছি যে এটা ভারতের নির্দেশে হচ্ছে, ওইসব দেশপ্রিয় হারানকরদের কিছু পয়সা দিয়ে এইসব করাচ্ছে। তো তাতে তাদের ক্ষতিটা কি হলো? তাদের প্রতি যে বাংলাদেশিদের একটা সাধারণ বাংলাদেশিদের একটা সহানুভূতি মূলক যে একটা ব্যবহার আচরণ ছিল, এটাকে তারা কিন্তু অনেকখানি ভিত্তিটাকে নড়বড়ে করে দিবে। বাংলাদেশের মানুষরা অত্যাচার দেখতে দেখতে এবং ষড়যন্ত্র দেখতে দেখতে কিন্তু আর ষড়যন্ত্র সহ্য করতে পারে না। সুতরাং 2-4টা ভারতীয় দালালদের বা তথাকথিত হিন্দুদের, উগ্রবাদী ইসকনের সদস্যদের এখানে ব্যবহারের কারণে কিন্তু সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ভালো হিন্দুদের ক্ষতি হতে পারে। কারণ বাংলাদেশের কিছু মানুষ ভুল বুঝে তাদের বিরুদ্ধে একটা বিদ্বেষপূর্ণ মনোভাব তৈরি হতে পারে তাদের মাঝে। তাই আমি সবাইকে বলবো এখানে এই ধরনের কোনো চিন্তা ভাবনায় যাবেন না, বাংলাদেশের শান্তি বজায় রাখুন, সবর করুন ধৈর্যের সাথে। আমি সরকারের এবং গোয়েন্দা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারাও একমত যে এর পিছনে ভারতের ইন্ধন আছে। জনাব তারেক রহমানের চীন ভ্রমণ এই সফর উদ্দেশ্যে ভারত এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ইসকে ভারত নিজের হাত কামড়ে নিজের বুক চাপড়ে মরে যায়, কিন্তু আমাদের কাজ আমরা দৃঢ় পদক্ষেপে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেমন ছোট একটা উদাহরণ না দিলেই নয়, এই যে ইরানের সাথে ট্রাম্প এতদিন ধরে শান্তি চুক্তির চেষ্টা করছিল, আপনাকে আমি আপনার অনুষ্ঠানে ইরানের 1 ঘন্টা যুদ্ধের 1 ঘন্টার মাঝখানে অনেকগুলো লাইভ করেছি পরপর, এবং যতগুলো লাইভে যতগুলো কথা বলেছি 1 ঘন্টার মাঝখানে তার সব সত্যি হয়েছে কিনা। আমি বলেছিলাম যে 2 সপ্তাহের মাঝখানে যুক্তরাষ্ট্র এবং ইরান পরাজিত, ইসরায়েল পরাজিত। এটা স্বীকার করতে শুধু দেরি করলো, কিন্তু বহু আগেই ইরানের কাছে যুক্তরাষ্ট্র পরাজিত হয়ে গেছে, ইসরায়েল পরাজিত হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু ট্রাম্প বুঝতে পারছিল, কিন্তু ট্রাম্পকে অ্যাবসেন্ট ফাইল বলেন যেটাই বলেন এগুলোকে তাকে ফাঁদে। আর তাছাড়া ইসরায়েলের একটা বিরাট বড় লবিস্ট আছেই যুক্তরাষ্ট্রে, তারাও চেষ্টা করছিল, কিন্তু তারাও এখন দুর্বল হয়ে গেছে। এখন শান্তি চুক্তি যেটা হয়েছে এটাও নড়বড়ে, কারণ 60 দিনের যে এজেন্ডা সেটা নেতানিয়াহু কখনোই চাইবে না এটা যুদ্ধবিরতি হোক। কারণ যুদ্ধ চালু থাকলে, সেটা লেবাননে হোক আর ইরানে হোক, যুদ্ধ চালু থাকলে ইসরায়েলে কোনো নির্বাচন হবে, আর ইসরায়েলি নির্বাচন না হলে নেতানিয়াহু ক্ষমতায় থাকবে। আর নির্বাচন হলে পরে নেতানিয়াহু হারবে এবং তাকে বিভিন্ন দুর্নীতির মামলায় তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক শেখ হাসিনার মতো। হাসিনা 16 বছর হাসিনা যদি ক্ষমতা ছাড়তো তাহলে দেশের ভিতরেই তার বিরুদ্ধে দুর্নীতি, খুন খারাপি, গুম খুনের মামলা হতো, দেশেই তার ফাঁসি হতো। সেই জন্যই সে মাটি আঁকড়ে ধরেছিল, ক্ষমতা ছাড়বে না। কিন্তু আলটিমেটলি সারা পৃথিবীতে যাই হয়, ইসরায়েল হাসিনা তাই হয়েছে। আমি যা বলেছি ইসরায়েলেরও সেটাই। ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা, ইসরায়েল এখন নেতানিয়াহু নিজে টিকে থাকার জন্য ইসরায়েলের অস্তিত্ব ভয়ঙ্কর হুমকির মুখে। সো আলটিমেটলি নেতানিয়াহুকে যেতে হবে। সেই জন্যই বলছি এইখানে যেই চুক্তিটা মানে খসড়া চুক্তি হয়েছে, 60 দিন সময় নিয়ে এর মধ্যে আলাপ আলোচনা হবে, কিন্তু এটার ভবিষ্যৎ কি আপনি দেখতে পারেন? এটার ভবিষ্যৎ আমরা যারা খবর রাখি তারা জানি। এটা নেতানিয়াহু কখনোই হতে দিবে না। সে লেবাননের গোলা মেরে যাবেই, সে চুক্তি যেসব নির্দেশ গোলা মেরে যাবেই। তবে আমরা পরিবর্তন কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ট্রাম্প এবং জেডি ভ্যান্স তারা যে শক্তিশালী ভূমিকা নিয়ে এবং শক্তিশালী কথাগুলো বলছে, সেটা ট্রাম্প তো দূরের কথা, যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বা তার ভাইস প্রেসিডেন্টের কাছে কখনো আশা করা যায় নাই। তারা কিন্তু সারা দুনিয়া এতদিন যা হারিয়েছিল, 2টা স্টেটমেন্টের মাঝখানে মধ্যে দিয়ে কিন্তু তারা সারা দুনিয়ার যে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবকে তারা কিন্তু অনেকটাই নমনীয় করে ফেলেছে, এবং তারা আন্তরিকভাবে করছে। এবং একদিকে তারা দুজনেই বলেছে যে ইসরায়েলকে গোলাবারুদ দেওয়া বন্ধ করে দেবে। দ্বিতীয়ত ট্রাম্প নিজে সরাসরি মুখে বলেছে যে তোমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেখানে অনেক নারী শিশু থাকে, সেখানে একজন হিজবুল্লাহ আছে বলে তার জন্য পুরো মানুষ অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ বের হলো, এটা হতে দেওয়া যেতে পারে না। সো ইটস আ ওয়ান্ডারফুল ডিরেকশন, ইটস আ ওয়ান্ডারফুল স্টেপস, গুড থিংস আর হ্যাপেনিং, ভালো জিনিস হচ্ছে। আমরা সেই একইভাবে ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, সমালোচনার জন্য সমালোচনা করবো,
একইভাবে বাংলাদেশে তারেক রহমানের চীন সফরকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তারেক রহমান সরকারের একটা পদক্ষেপ বলে আমি মনে করি। আমি বিনা কারণে সমালোচনা করতে হবে বলে করবো, সেটা আমি সেই লোক আমি না। সুতরাং আমি আশা করব এই সরকারের, বাংলাদেশ বর্তমান সরকারের জনাব তারেক রহমানের এই যাত্রা, রমজানের 1 মাস বাদ দেন, তাহলে সরকার মোটামুটি 3 মাস হয়েছে। 3 মাসের মাঝখানে এরকম একটা শক্তিশালী পদক্ষেপ আমি বাংলাদেশে সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, যদি এটাকে, এই ধারাটাকে বজায় রাখতে পারেন। উনি যদি চীন থেকে এসেই আবার ভারতকেও খুশি করতে চান, মানে ওই হাত তখন কিন্তু হাসিনার মতো অবস্থা হয়ে যাবে, যে 2 স্বামী, এক ভারত মোদী স্বামী আর এক হচ্ছে চীন স্বামী, 2 স্বামীকে খুশি করতে গিয়ে কিন্তু এক মহিলা সে কিন্তু বিপদেই পড়েছে। একটা স্বামীকে খুশি রাখেন, এবং যে প্রমাণিত স্বামী চীন, যে বাংলাদেশে সাহায্য করে, বাংলাদেশের শক্তিশালী ভূমিকা রাখতে পারে, তিস্তা প্রজেক্ট থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সকল বিষয়ে চীন প্রমাণিত শক্তিশালী বন্ধু, আর ভারত প্রমাণিত বাংলাদেশের চিরশত্রু। আপনি ধর্মের ক্ষেত্রে আরেকটা স্পষ্ট কথা বলে দিই, যদি আপনি সবসময় হিন্দু আর মুসলমান ধর্ম, এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা, এগুলো হচ্ছে রাজনৈতিক ট্রাম্প কার্ড। আপনি তাকে দেখেন নেপাল, তাকে হিন্দু দেশ, তাহলে নেপালের সাথে ভারতের মারামারি কেন? এখানে হিন্দু হিন্দু কোথায়, ধর্ম কোথায় গেল? এখানে তো হিন্দু ধর্ম নিয়ে কথা বলে না কেউ। কারণ ভারতের চরিত্র হচ্ছে ওই কি বলে, চাণক্য নীতি। ওই চাণক্য নীতি, ভারতের চরিত্র হচ্ছে এরা প্রতিবেশীদেরকে সবসময় ডিস্ট্রাক্ট করে রাখবে। কোনোদিন প্রতিবেশীকে, হিন্দু হোক, মুসলমান হোক, আর বৌদ্ধ হোক, আর খ্রিস্টান হোক, ভারতের কাছে হচ্ছে এরা হচ্ছে উগ্রবাদী, দখলদার, ইসরায়েলের চরিত্র, এরা হচ্ছে দখল করে থাকে। কিন্তু ইসরায়েল যেরকম শেষের থেকে ধ্বংসের মুখে, ইসরায়েল বৃহত্তর ইসরায়েল প্রজেক্ট, আবার ভারতের বৃহত্তর অখণ্ড ভারত প্রজেক্ট, ওই অখণ্ড ভারত প্রজেক্ট করতে করতে, শয়তানি করতে করতে ভারত টুকরা টুকরা হবে, 7 সিস্টারও হারাবে, এবং ভারতের ভিতরে অনেক অনেক তাদের অনেক প্রভিন্সও আলাদা হয়ে যাবে। এটা যা সময়ের ব্যাপার, এবং মোদী সেই রাস্তা করে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুশিন, মানে যে সীমান্তে যে পুশিন হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারী মানে দায়িত্ব নেওয়ার পরে আবার অমিত শাহ কিন্তু সেটা সায় দিচ্ছে। মানে মোদী সরকার যদি রাজি না থাকে তাহলে তার এটা হতে পারে না। দিনের পর দিন যেভাবে হচ্ছে, এবং বিজেপি কঠিন ভাবে এটা প্রতিহত করার চেষ্টা করছে, এবং সেখানে সীমান্তে আপনি দেখবেন যে সাধারণ মানুষও কিন্তু বিজেপির সাথে কাজ করছে। তো আপনার কাছেও শুনতে চাই যে এটি কেন, মানে এটাও কি এক ধরনের ডিস্টার্ব করার জন্য বাংলাদেশকে? 100% শুভেন্দু, শুভেন্দু শুভেন্দু এর হচ্ছে চরিত্রহীন, রাজনৈতিকভাবে চরিত্রহীন, এবং ব্যক্তিগতভাবে চরিত্রহীন। যখন শুভেন্দু আগে মমতার সাথে রাজনীতি করত, তখন কিন্তু মোদী তার ঘুষ খাওয়া ভিডিও কিন্তু নিজের বক্তৃতার মাঝখানে তার ঘুষ খাওয়া ভিডিও কিন্তু দেখিয়েছে, যে শুভেন্দু টেবিলের নিচে কিভাবে ক্যাশ বুঝে নিচ্ছে, গুনে নিচ্ছে, 10 লাখ টাকা, 5 লাখ টাকা রুপি বুঝে নিচ্ছে। তো সেই শুভেন্দু সে পোল্টি মেরে এখন বিজেপিতে। যাদের ব্যক্তিগত চরিত্র এবং রাজনৈতিক চরিত্র না থাকে, তারা কোনদিন কোন দলে, মানুষের জন্য তো দূরের কথা, দেশের জন্য তো দূরের কথা, কোন দলের সুবিধা করতে পারে না। বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি কিন্তু অনেক অনেক লোক আছে, সবসময় সরকার বদলের সাথে পোল্টি মেরেছে, এরা সব সরকারের কাছে সুবিধা চায়। বিশেষ শুভেন্দু ওই ভারতের ওই আরেকটা, ওই যে একটা শিয়াল টাইপের একটা লোক আছে, 2 দিন পরে করে এসে বাংলাদেশ দখল করে নিচ্ছে, রংপুর দখল করে নিচ্ছে। শুনেন, রংপুর দখল করা তো দূরের কথা, আগে তো নিজের ধুতি সামলাতে শিখতে হবে, আগে তো নিজের ধুতি সামলাতে শিখতে হবে। আপনাদেরকে বহুবার ব্যাখ্যা করেছি আমি আমার নিজের ব্যক্তিগত অনুষ্ঠানে, আমি যখন একা লাইভ করেছি, ম্যাপ দিয়ে দেখিয়ে বলেছি যে মুখে অনেক বড় বড় কথা বলা যায়, বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশকে, সেটা কিন্তু আজকে থেকে 52 বছর, 53 বছর, 72, 75-এর বাংলাদেশ না। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের যত সমস্যাই দেখা যাক না কেন, সেটা কম বেশি সব দেশেই আছে। বাংলাদেশের যে চরিত্রের কারণে অনেক সমস্যা যেতে অনেক সময় লাগছে। যেমন বাংলাদেশের মানুষ, তেমন তার সরকার গঠিত হয়। ইট ইজ এ রিফ্লেকশন অফ পিপলস ক্যারেক্টার। একটা গভর্নমেন্ট হচ্ছে একটা জাতির সামগ্রিক চরিত্রের প্রতিফলন মাত্র। সুতরাং রাতারাতি এটা পরিবর্তন হয়ে যাবে, সময় লাগবে। আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। ডক্টর ইউনূস এসেছিল, ডক্টর ইউনূসের মতো যে শক্তিশালী একজন আন্তর্জাতিক কানেক্টেড লোকের বিরুদ্ধে ভারত এবং আওয়ামী লীগ মিলে, এমনকি যদি এক্সটেন্ড বিএনপি পর্যন্ত মিলে, সরাসরি না হলেও বিভিন্নভাবে মিলে ডক্টর ইউনূসের উপর যে পরিমাণ খরা গেছে, ঝড় গেছে, একটা কাজ করতে দেয়নি। সকাল বিকাল আন্দোলন, রিক্সা আন্দোলন, একসময় আমরা দেখলাম এই পতিতা আন্দোলন, ওগুলো নেমে গেল রাস্তায়। তো সুতরাং তারেক রহমান ক্ষমতায় নেওয়ার পরে যে এইসব ডিস্টার্বেন্স হবে, এটা তো একটা সরকারের মাথায় থাকা উচিত।
আমরা শুনতে পাই যে রংপুরে নাকি হিন্দুরা বেশি বেশি করে জায়গা কিনছে, এটাও একটা লক্ষণ যে কিভাবে রংপুর এভাবে জায়গা কিনতে কিনতেই নাকি একটা প্রদেশ হয়ে যেতে পারে। আমি কিন্তু আমার কিছুদিন আগে, কয়েকদিন আগে, 3-4 দিন আগে একটা পোস্ট দিয়েছি আমার ফেসবুকে, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে প্যালেস্টিনিয়ানরা মানবিক হয়ে, উদার হয়ে এবং কিছুটা অর্থের দিকে লোভ করে তারা ইসরায়েলের কাছে উদ্বাস্ত রেফিউজি, ইসরায়েলিরা যে ইহুদি রেফিউজি ছিল তাদের কাছে জমি বিক্রি করতে শুরু করলো। আর এই রেফিউজিদের কাছে ইসরায়েলরা তো এমনি খুব কঞ্জুস, তো এরা এদের কাছে পয়সা পড়েছিল অনেক, আর ইউরোপ বিভিন্ন দেশ থেকে অনেক পয়সা করে নিয়ে আসিয়ে এবং প্যালেস্টাইনিয়ানরা বিন্দাস হয়ে, উদার হয়ে জমি বিক্রি করতে শুরু করলো। কিন্তু তারা বুঝতে পারে নাই যে এই উদ্বাস্তরা যাদের কাছে জমি বিক্রি করছে এরাই একদিন তারা দেশটাই দখল করে নেবে। আমি বাংলাদেশিদেরকে হুঁশিয়ার করেছিলাম যে পয়সার লোভে আপনারা জমি বিক্রি করবেন না, জমিটা কার কাছে বিক্রি করছেন সেটা খেয়াল করবেন। যেই জমি আজকে বিক্রি করছেন সেই জমি তো দূরের কথা, আজকে যেই জন্মভূমিতে আপনার জন্ম হয়েছে, এই ধরনের অবহেলা এবং লোভের কারণে কিন্তু সেই জন্মভূমিটাও হারিয়ে ফেলতে পারেন। তাই বাংলাদেশিদেরকে হুঁশিয়ার করেছে, আবারও হুঁশিয়ার করছে। এবং যদি এরকম দেখে আপনার পাড়া প্রতিবেশীতে কেউ এরকম জমি বিক্রি করছে, সে যদি ভুল না বুঝতে পারে, তাহলে প্রয়োজনে সে যদি আর্থিক সমস্যায় থাকে, জমিটা বিক্রি না করলে সে মহাবিপদে আছে, আপনারা এলাকার সমস্ত লোক মিলে আপনার জমিটি তার কাছ থেকে কিনে নেন, সবাই ভাগাভাগি করে কিনে নেন, কিনে নিয়ে সেখানে আপনার কিছু করেন, একটা ব্যবসা করেন, চাষাবাদ করেন, তাও জমিটা ইসকনের কাছে বিক্রি হইতে দিয়েন না। তো আমার এই উপদেশ থাকলে বাংলাদেশের প্রতি সচেতন হন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন, আর স্বাধীনতা রক্ষা করা হচ্ছে দৈনন্দিন চর্চা। যেমন ধর্মের জন্য নামাজ, আবার শরীর চর্চার জন্য প্রতিদিন শরীর চর্চা। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাটা হচ্ছে প্রতিদিনের সচেতনতা এবং চর্চা। ছোট ছোট জনগণের ছোট ছোট পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্ব শক্তিশালী আরো করে তুলবে। চীন সফরের কারণে যুক্তরাষ্ট্রের সাথে কি কোনো সম্পর্ক খারাপের সম্ভাবনা আছে কিনা? আপনার আগের অনুষ্ঠানে আমি কয়েকবার বলেছিলাম, যখন ইরান নিয়ে কথা বলতাম এবং সরকারের যে ভূমিকা হওয়া উচিত নির্বাচনের আগে, আমি বলেছি যেটা যুক্তরাষ্ট্রের ক্ষমতা অত্যন্ত সীমিত। আপনাদেরকে বুঝতে হবে, যুক্তরাষ্ট্রের যে পেট্রো ডলার, যে ডলার দিয়ে তেলের বাণিজ্য কিন্তু শেষ, ইটস ওভার। এবং ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয়ের একটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে this is the beginning of the end of the supreme power US. যেই আমেরিকা সারা বিশ্বে একটা সুপ্রিম পাওয়ার ছিল, এই ইরানের সাথে পরাজয়ের মাধ্যমে সেটা পতন শুরু হলো। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার উত্থান হয়েছিল, আর ইরানের যুদ্ধের দিয়ে সেই আমেরিকার পতন শুরু হলো। এখন চীন মধ্যপ্রাচ্যে দুইটা দেশ সবচেয়ে শক্তিশালী এবং সমগ্র মধ্যপ্রাচ্য শাসন করবে এই দুইটা দেশ, এবং আগামী 50 থেকে 100 বছর পর্যন্ত এই দুইটা দেশ মধ্যপ্রাচ্য শাসন করবে। একটা হচ্ছে ইরান আর টার্কি। এবং ইরানের টার্কি কথা মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ উদ্বেগ করবে। সুতরাং যুক্তরাষ্ট্রের ডলার, ইসরায়েলের সেই মাস্তানি দাদাগিরি, তার সাথে তো ভারতের দাদাগিরিও শেষ। সুতরাং চেষ্টা করে হয়েছিল নির্বাচনে 3 দিন আগে, মানে সেই চুক্তিটা নিয়ে আমি প্রসঙ্গে কথা বলছিলাম। আমি বুঝতে পেরেছি আপনি এটা টানবেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে চুক্তি হয়েছে। শোনেন, বাংলাদেশের চুক্তি ইটস জাস্ট এ ম্যাটার। কারণ আপনি দেখেন এখানে কথা বলতে গেলে অনেক কিছু চলে আসে। আপনি ওইটা বলতে গেলে দেখেন, ডক্টর ইউনূস এখনো কিন্তু সরকার চালাচ্ছেন। ডক্টর ইউনূসের প্রভাব কিন্তু এখনো বর্তমান সরকারের উপর আছে, এবং এই প্রভাবটার আলোচনাটা কিন্তু লন্ডনে হয়েছিল। এই আলোচনা এবং এই ফয়সালাটা কিন্তু লন্ডনে হয়েছিল, ডক্টর ইউনূস যখন লন্ডনে গিয়েছিলেন। এবং এই সকল ওই আলোচনার চুক্তির পরবর্তীতে আমরা বিরাট চেয়ারম্যান আশিককে দেখেছি থেকে যেতে সরকারে, এবং আশিককে আমরা সফরের সঙ্গী হিসেবেও দেখছি, which is a good thing, এটা ভালো জিনিস। খলিলকে আমরা ডক্টর ইউনূসের রিপ্রেজেন্টেটিভ এবং যুক্তরাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ থেকে গেছে, শুধু থেকেই যায়নি, গুরুত্বপূর্ণ ভূমিকায় পররাষ্ট্রমন্ত্রীর জায়গায়। ঠিক আছে, উনি এখন যুক্তরাষ্ট্রের সাথে যেসব জায়গায় থাকতে হবে। এখন আমাদেরকে একটা কূটনৈতিক ব্যালেন্স রেখে চলতে হবে। কেন যুক্তরাষ্ট্র একদিক দিয়ে ভারতের সাথে হাত মিলাচ্ছে, আর একদিক দিয়ে পাকিস্তানকে F-16 দিচ্ছে, তাই না? যুক্তরাষ্ট্র একদিকে ইরানের সাথে যুদ্ধ করছে, আবার আরেকদিক দিয়ে পাকিস্তানিদেরকে ডাকছে তোমরা এসে মধ্যস্থতা করে যুদ্ধটা থামাও। ডিপ্লোমেসি এমন একটা জিনিস যে
যাকে যখন যেখানে প্রয়োজন নিজের দেশের সাথে সেটা ব্যবহার করতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তি বাংলাদেশের সরকার, এই সরকার স্ট্যাবিলাইজড হয়ে গেলে কিন্তু তার পায়ের নিচে মাটি যখন থাকবে তখন যুক্তরাষ্ট্রকে ভদ্রতার সাথে যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে চীনে যাওয়াটা কোনো ব্যাপার না। কারণ যুক্তরাষ্ট্র নিজেও কয়েকদিন আগে ট্রাম্প ঘুরে আসলো চীনে, তাহলে তারেক রহমানের চীনে যেতে দোষটা কোথায়? সমস্যাটা কোথায় আমাকে বলেন? ট্রাম্প নিজে যদি চীন ঘুরে আসতে পারলো, ঘুরে এসে আবার মিথ্যা স্টেটমেন্ট দিল যে চীন নাকি এটা বলেছে ওইটা বলেছে, চীন ভদ্রতার সাথে বললো আমরা এটা বলিনি, লজ্জা শরম একদম হাসিনা মোদীর সেম ক্যারেক্টার ট্রাম্পের। এরকম একটা আন্তর্জাতিক পর্যায়ে এরকম একটা বড় দেশ নিয়ে বিবৃতি নিউজ একটা ফলস স্টেটমেন্ট দিয়ে দিল। যাই মুদ্রার কথা হচ্ছে, ট্রাম্প যদি চীনে যেতে পারে তাহলে তারেক রহমানের চীনে যেতে সমস্যাটা কোথায়? মোদী যদি বারবার জিনপিং এর পায়ে পড়তে চায়, তারেক রহমান দিয়ে হ্যান্ডশেক করে ওনার সাথে, সমস্যাটা কোথায়? আমাদের যার কাছে যেটা দরকার সেটা রাজনীতি আমাদের করতে হবে, এবং চিন্তা করতে হবে, তারপরে হচ্ছে যেই চুক্তি স্বাক্ষর হয়েছে, শুনেন, ওই চুক্তি তো আমি করেছি দেশ বিরোধী চুক্তি, কিন্তু এই চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি নিজের নাল এন্ড ভয়েড হয়ে যাবে। কেন? যতই চুক্তি স্বাক্ষর করুক ডক্টর খলিল যুক্তরাষ্ট্রের সাথে, এবং এমন কিছু সেন্সিটিভ ব্যবসায়িক ক্লজ আছে এর মাঝখানে, যার মাঝখানে বাংলাদেশের ব্যবসা নষ্ট হবে। তো এবং ব্যবসায়ীরা তা মানবে না, ব্যবসায়ীরা তা মানবে না। তো আমার সেই জন্যই বলছি যে এই ওইসব চুক্তি খাটবে না। তারেক রহমান বুদ্ধিমানের কাজ করেছেন, উচ্চ আচ্চ করেন নেই, মুখে বেশি পেঁচাল না করে, কথা না বলে উনি সোজা চলে যাচ্ছেন মালয়েশিয়াতে যাওয়াটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ। এশিয়াতে মালয়েশিয়া একটা শক্তিশালী দেশ, এবং মালয়েশিয়ার সাথে বড় বড় বাণিজ্য আমাদের করা সম্ভব। এই যে এত বাংলাদেশি মালয়েশিয়াতে আছে, কারণ আমি তো নিজেও ব্যবসার জন্য মালয়েশিয়াতে গেছি, সুতরাং অনেক অনেক অপরচুনিটি আছে মালয়েশিয়ার সাথে ব্যবসা করা। সেই ব্যবসাগুলো বাংলাদেশি ইনভেস্টমেন্ট এনে অনেক সেমি কন্ডাক্টর, যেমন পৃথিবীতে এখন কিন্তু অত্যাধুনিক দিকে চলছে, শুধুমাত্র গার্মেন্টস, হ্যাঁ, প্রত্যেকটা দেশের একটা নিজস্ব কিছু স্কিল থাকে, কোড, এটাকে বলে কোড স্কিল, তার নিজস্ব ধার করে আনা। যেমন গার্মেন্টস হচ্ছে একটা বাংলাদেশের কোর স্কিল, বাংলাদেশের চাষাবাদ হচ্ছে একটা কোর স্কিল, যে নিজের ফসল যে নিজেরা ফলাই, বিদেশ থেকে যদি না ফলাতো তাহলে কিন্তু বিদেশ থেকে আমদানি করে সমস্ত ডলার চলে যেত। সুতরাং এখন যেসব আমাদের মনোযোগ দিতে হবে, এতদিন ওই হাসিনা পয়সা খাওয়ার জন্য শুধু আইটি ভিলেজ তৈরি করেছে, এইসব আইটি ভিলেজ দেখেছি, সব 2 নম্বরের কোনো কাজ হয়নি, কিছু হয়নি, গোড়াটি হয়েছে। এখন বাংলাদেশে মালয়েশিয়া থেকে, চীন থেকে সেমি কন্ডাক্টর, আইসি, এইগুলা বিভিন্ন ধরনের চিপ, কম্পিউটার, টেলিফোনের এগুলো চিপ কন্ডাক্টর তৈরি করার বিভিন্ন ইন্ডাস্ট্রিজ করা যেতে পারে বাংলাদেশে। আমার কাছে রিসেন্টলি আমার ছোটবেলার বন্ধু, স্কুল ফ্রেন্ড রিকোয়েস্ট করছে তার গার্মেন্টস এর কাপড়গুলো কেনাডায় বিক্রি করা যায় কিনা। তো লাকিলি আমার বাসার সামনেই আমার প্রতিবেশী একজন নর্থ আমেরিকার একটা বিরাট বড় রিটেল স্টোরের সিইও ছিল প্রায়, এবং কর্মী ছিল 40 বছর, বাংলাদেশে বহু আসা যাওয়া করেছে। তো আমি তার কাছে প্রস্তাব রাখতে যাচ্ছি যেন কিছু উপকার হয় তার। অনেক রাস্তা হয়ে গেছে। সরকার, আমার ব্যক্তিগত তরফ থেকে যদি এটুকু করা যেতে পারে, ইনশাআল্লাহ সরকার অনেক কিছু করতে পারে, চাইলে আন্তরিক। খালেদা জিয়া মারা যাওয়ার পরে আমরা দেখেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তো সেখান থেকেও অনেকে ভেবেছিল যে ভারতের সাথে অন্যরকম একটা সম্পর্ক তৈরি হবে এই সরকারের, কিন্তু সেটাকে পাশ কাটিয়ে যাই হোক চীন সাপোর্টটা অনেক কিছুই বার্তা দিল আমাদেরকে। কিন্তু বিরোধী দল যে জামাতের আমির, বিরোধী দলীয় নেতা, উনি গতকালকেও উনি বলছিলেন যে মানে আরেকটা বিপ্লব হবে, এরকম একটা কথা বলছিলেন, বা বিএনপি এখনো ভারতের সুরে কথা বলছে। তো এগুলো আসলে কি মানে রাজনৈতিক এক ধরনের রাজনীতি কৌশল, নাকি এর মধ্যে কোনো বাস্তব কথা আছে ওদের মধ্যে, বা বিরোধী দল হিসেবে বা চাপ প্রয়োগ করতে পারছে সরকারি দলের উপরে? বিপ্লব, আমি প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, বিপ্লব বা অভ্যুত্থান কিন্তু বছর বছর হয় না, ঠিক আছে? একটা বিপ্লব বা অভ্যুত্থান পর্যায়ে আসতে গেলে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়, যেটা আমি রীতিমতো প্রেরি মাছ একই সাথে আমি শুরু করেছিলাম সেই আজকে থেকে 7-8 বছর 9 বছর আগে। সেটা এক সময় মানুষ আমাকে বলতো এই লোকটা পাগল, প্রতিদিন হাসিনাকে ফেলে দেয়। তো সেই বিপ্লবটা ঘটাতে কিন্তু যে জুলাই আগস্ট 2024 সেই বিপ্লবটা ঘটেছে, কিন্তু তার পিছনে অনেক পরিশ্রম, অনেক শ্রম দিতে হয়েছে, অনেক পাগল, অনেক গালিগালাজ, সকাল বিকাল লাইন ধরে আওয়ামী লীগের গালিগালাজ, ষষ্ঠীর ভাষায় গালিগালাজ, কোনো সময় বিএনপি গালিগালাজ শুনেছি, দমে যায়নি, থামি নেই। বিপ্লব 2 দিনে হয় না, কিন্তু দুঃখজনক হলেও সত্যি, হাসিনা 16 বছরে জামাত এবং হেফাজত ইসলামের যে ভূমিকা থাকার কথা ছিল তারা কিন্তু কোনো ভূমিকা রাখেনি, ওনারা না, আমার কথা তিতা লাগতে পারে, কারণ সত্যি কথা সবসময় তিতা হয়,
জামাত একটা ইসলামিক দল হিসেবে যে ভূমিকা আশা করেছিলাম, কারণ ইসলামিক দলের আমি কথা বলতে গিয়ে কথা লম্বা হয়ে যাবে, ছোট করে বলতে হবে, আমাকে ঘৃণা করেন না যাই করেন সত্যি কথা বলেই যাবো। সেটা হচ্ছে যে একটা ইসলামিক দলের মাঝখানে তো আগে ইসলামের ক্যারেক্টার আসতে হবে। ইসলামের ক্যারেক্টারটা কি? খালি 5 ওয়াক্ত নামাজ পড়া, টুপি লাগানো, দাড়ি লাগানো, সেটাই ইসলামী পরিচয় ছিল? এর বাইরেও কিন্তু একটা ইসলামিক পরিচয় আছে, যেটা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উদাহরণ দিয়ে গেছেন। নেতৃত্বের গুণাবলী সবসময় সেট সেলফ এক্সাম্পল হচ্ছে নেতৃত্বের গুণাবলী, সেট সেলফ এক্সাম্পল হচ্ছে নেতৃত্বের গুণাবলী মাঝখানে একটা, যে তুমি নিজেকে নেতা বলো, তুমি নিজের উদাহরণ সৃষ্টি করো, তুমি কেমন নেতা। আমাদের নবীজি কিন্তু সেই উদাহরণ সৃষ্টি করে গেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আলোচনা করেছেন, থামানোর চেষ্টা করেছেন, যখন অন্যায় থামেন তখন উনি অস্ত্র হাতে নিয়ে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন। আমাদের ইসলামিক কোন দলকে শুনেছেন কোনদিন সূরা বাকারার সেই আয়াতের নাম নিতে, তোমাদের জন্য যা ভালো তা তোমরা মানো না, আর তোমাদের জন্য যা খারাপ তা করো না? তারা তো যুদ্ধের কথা বলে না, কিন্তু ওনারা কিন্তু কোনো সময় যুদ্ধের কথা বলেনি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হাসিনার বলে এই মাহমুদুল হক নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে লাখ লাখ জমায়েত করে সন্ধ্যার সময় পাটি গুটি গুছিয়ে বাসায় চলে গেছে। আমি ওনাকে চিৎকার করে বলেছি, এই যে এতগুলো মানুষ জড়ো করলেন, এক দফা দাবি হাসিনার পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবেন না, আপনাদেরকে ঘর ঘর থেকে গ্রেফতার করে তুলে নিয়ে অত্যাচার করবে, তাই তো হয়েছিল নাকি? ওনারা কিন্তু কখনোই, ওনারা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, সবাই সবগুলো একই রকম। আর বিশেষ করে জামাতের যাদের সত্যিকার অর্থে দেশ চালানোর কিছু যোগ্যতা এবং কিছু জ্ঞান ছিল, অভিজ্ঞতা ছিল, তাদেরকে হাসিনা ক্ষমতা আসার পরই ভারতের সাথে মিলে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। এখন যারা জামাতে রয়ে গেছে